Hello students, welcome to another online lesson from EduExtract. আজকে আমরা নতুন লেসন শুরু করব যেটা হচ্ছে বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য সম্পর্কে। তাহলে বায়োডাইভার্সিটি মানে হচ্ছে জীব বৈচিত্র্য। জীব বৈচিত্র্যটা কি? জীব বৈচিত্র্যটা যদি আমরা সংজ্ঞা দেখে নিই তাহলে আমরা দেখব যে বায়োডাইভার্সিটি ইজ দ্য ভ্যারাইটি অ্যান্ড ভ্যারিয়েবিলিটি অফ লাইফ, যেটা মাইক্রোবস হতে পারে, প্ল্যান্ট হতে পারে, অ্যানিম্যাল হতে পারে অন আর্থ। মানে আমাদের যে পৃথিবী, সেই পৃথিবীর যে জীবমণ্ডল আছে, সেই জীবমণ্ডলের মধ্যে যত ধরনের জীবন পাওয়া যেতে পারে তার বৈচিত্র্যটাই হচ্ছে জীব বৈচিত্র্য। সেটা পশু হতে পারে, সেটা প্ল্যান্ট গাছ হতে পারে, বা সেটা আণুবীক্ষণিক জীবও হতে পারে। খুব ইম্পর্টেন্ট এই লাইনটা, মাইক্রোবস, প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যাল। আমরা চোখে দেখতে পাচ্ছি না বলে মাইক্রোবসটাকে কিন্তু আমরা জীব বৈচিত্র্যের মধ্যে ফেলবো না তা নয়। মাইক্রোবস যারা আছে, ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, এরাও কিন্তু এই জীব বৈচিত্র্যের মধ্যেই পড়ছে। টোটাল যত ধরনের জীব আমি পাচ্ছি এই পৃথিবীতে বা এই পৃথিবীর বায়োস্ফিয়ারে আমি যদি বলি, সেটাই হচ্ছে কিন্তু আমাদের জীব বৈচিত্র্য। তাহলে এটা আমরা লিখতে পারি যে জীবমণ্ডলে মানে বায়োস্ফিয়ারে প্রাণী, উদ্ভিদ ও আণুবীক্ষণিক জীবদের মোট যে বৈচিত্র্য বা বিভিন্নতা, তাকেই আমরা জীব বৈচিত্র্য বলবো। এখন এই বায়োস্ফিয়ার বা জীবমণ্ডলের কথাটা আমি বললাম। বায়োস্ফিয়ার বা জীবমণ্ডলটা বুঝতে গেলে আমাদের একটা জিনিস আমরা দেখে নিই। এখানে নিচে যে ছবিটা দেখতে পাচ্ছি আমরা জানি যে পৃথিবীতে লিথোস্ফিয়ার বা শিলামণ্ডল থাকে, যেটা দিয়ে ভূপৃষ্ঠ গঠিত হয়। জল থাকে, যা হাইড্রোস্ফিয়ার বা বায়ুমণ্ডল তৈরি করে। আর এদিকে অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল থাকে। এখন এই বায়ুমণ্ডল, শিলামণ্ডল এবং বায়ুমণ্ডলে যে সমস্ত জায়গা জুড়ে জীব বসবাস করে তাকে বলা হয় বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল। এর মধ্যে কিন্তু বায়ুমণ্ডলও পড়ছে, শিলামণ্ডলও পড়ছে এবং এই বায়ুমণ্ডলও পড়ছে। কারণ এই তিনটে জায়গা জুড়েই কিন্তু জীবরা থাকে, এবং তাই এই তিনটে জায়গার যে অংশ জুড়ে জীবরা থাকে তাকে বলা হচ্ছে বায়োস্ফিয়ার। আর এই জীব বৈচিত্র্য কিন্তু এই বায়োস্ফিয়ারের মধ্যেই দেখা যায়, আমি যদি সম্মিলিতভাবে বলি। ছোটো ছোটো অংশে কোনো কোনো এলাকায় অবশ্যই একটা এলাকা বেসিসে জীব বৈচিত্র্য দেখা যাবে, কিন্তু পৃথিবীর রেসপেক্টে আমরা এই বায়োস্ফিয়ার হিসেবেই ভাববো ওটাকে। এখন জীব বৈচিত্র্য এই যে কথাটা, এটা এসছে, অর্থাৎ বায়োডাইভার্সিটি এই কথাটা এসছে বায়োলজিক্যাল ডাইভার্সিটি কথা থেকে। এই বায়োলজিক্যাল ডাইভার্সিটি শব্দটা প্রথম প্রবর্তন করেন বিজ্ঞানী লাভজয় 1980 খ্রিস্টাব্দে। সেটাকে একটু ছোট রূপ করে বিজ্ঞানী ওয়াল্টার জি রোজেন 1985 খ্রিস্টাব্দে বায়োডাইভার্সিটি শব্দটা প্রবর্তন করেন, এবং এই শব্দটা ব্যাপকভাবে প্রচার লাভ করে 1992 সালে রিও ডি জেনেরোতে বসুন্ধরা শীর্ষক সম্মেলনে বা আর্থ সামিটে। আমরা আমাদের প্রয়োজনীয় যে সকল জিনিসপত্র প্রতিদিন ইউজ করছি, সেই সকল জিনিসপত্র কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের এই বায়োডাইভার্সিটির সঙ্গে জড়িত। সেটা কাঠের আসবাবপত্র থেকে শুরু করে বই খাতা, আমাদের নর্মাল যে ফুড, সেই ফুড থেকে শুরু করে ওষুধ, সমস্ত কিছু কিন্তু আমরা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি এই জীব বৈচিত্র্য থেকেই সংগ্রহ করছি। তাই এর যে গুরুত্ব কতটা সেটা আমরা বুঝতে পারছি। এবার আমরা এই চিত্রটা দেখে নিই। এখানে একটা ফটোতে আমরা দেখতে পাচ্ছি যে কত জীব, কত ধরনের জীব রয়েছে। সমুদ্রের তলের একটা ছোট্ট ছবি। শুধুমাত্র এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি কত ধরনের জীব রয়েছে। আণুবীক্ষণিক জীবদের তো এই ফটো দেখা যাচ্ছে না, সুতরাং অনেক আণুবীক্ষণিক জীবও এর মধ্যে রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু বীক্ষণিক যেসব জীব, মানে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি, তাদের সংখ্যাটাও কিন্তু নেহাত অল্প নয়, যথেষ্ট। একটা ফটোতে যদি এতগুলো জীব থাকে, এত ধরনের জীব থাকে, তাহলে আমাদের পৃথিবীতে কত না ধরনের জীব রয়েছে অবশ্যই সেটা আমরা জেনে নেব। কিন্তু দুঃখের বিষয় যে আমাদের এই জীব বৈচিত্র্য আমরা নিজেদের দোষেই কিছুটা নষ্ট করে ফেলছি, এবং যেগুলো বাঁচানোর জন্যই এই বসুন্ধরা শীর্ষক সম্মেলন হয়েছিল 1992-তে, যেটা সম্পর্কে আমি পরবর্তী লেসনে আলোচনা করব। এখন আপাতত আমরা জেনে নিই যে আমাদের এই পৃথিবীতে এবং আমাদের দেশ ভারতে জীব বৈচিত্র্যের পরিমাণ ঠিক কতটা হতে পারে। পৃথিবীতে কত ধরনের জীব রয়েছে সেটা জানা কিন্তু সত্যিই খুব ডিফিকাল্ট। এখন IUCN বা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস, সংক্ষেপে IUCN, এর তথ্য অনুসারে 2004 সালে এই তথ্যটা প্রকাশ পেয়েছিল। সেটা অনুসারে
মোটামুটি আমাদের পৃথিবীতে 1.5 মিলিয়ন ধরনের স্পিসিস এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়েছে। এই তথ্যটার উৎস হচ্ছে এনসিইআরটি। বর্তমানে এই 1.5 মিলিয়ন থেকে এটা বেড়ে 1.7 টু 1.8 মিলিয়ন স্পিসিস এখনো পর্যন্ত ডিসকভার হয়েছে। বাট যেহেতু এনসিইআরটি বেসড বিভিন্ন রকম আমাদের দেশে যে বড় বড় এক্সামগুলো হয় সেগুলো এনসিইআরটি বেসড এক্সাম হয়, এবং সেখানে এনসিইআরটিতে যে ডেটা রয়েছে সেই ডেটাটা দিয়েই ট্যালি করা হয় যে অ্যান্সারটা ঠিক কি ভুল। তো সেই রেসপেক্টে আমি এখানে এনসিইআরটির ডেটাটা দিয়ে দিলাম। তোমরা এইটাই মনে রেখো যে আমাদের পৃথিবীতে 1.5 মিলিয়নের বেশি স্পিসিস আবিষ্কৃত হয়েছে, এবং যে তথ্যটা হচ্ছে 2004 সালের তথ্য। এখন তাহলে পৃথিবীতে কত স্পিসিস থাকতে পারে? আনুমানিকভাবে পৃথিবীতে প্রায় অনেক বিজ্ঞানীদের মত অনুসারে যে 20 থেকে 50 মিলিয়ন স্পিসিস থাকতে পারে। যদিও ঠিক এখানে বিজ্ঞানী রবার্ট মে এর একটা তথ্য বলছে যে মোটামুটিভাবে 7 মিলিয়ন প্রজাতি এই পৃথিবীতে রয়েছে। কারণ এই হিসাবের মধ্যে কিন্তু মাইক্রোবস অর্থাৎ আণুবীক্ষণিক জীবদের ধরা নেই, কারণ আণুবীক্ষণিক জীবদের সঠিক করে ওদের যে পরিমাণ সেটা মাপা বর্তমানে সম্ভব নয়। কারণ আমরা যে আমাদের ট্যাক্সোনমিস্ট যারা রয়েছে, যারা এই এদের প্রজাতিগুলোর আবিষ্কারের সঙ্গে জড়িত, ডিসকভারের সঙ্গে জড়িত, তাদের কাছে যে টেকনিকগুলো তারা ইউজ করে সেই টেকনিক অনুযায়ী এখনও পর্যন্ত সেই টেকনিক এত উন্নত হয়নি যে সেই টেকনিক দিয়ে এখনও পর্যন্ত আণুবীক্ষণিক জীবদের সমস্তভাবে কাউন্ট করা সম্ভব। আণুবীক্ষণিক জীবদের কাউন্ট করতে গেলে সেই টেকনিক আরও উন্নত করতে হবে, এবং তা অত্যন্ত সময় সাপেক্ষ। কারণ আমাদের যে জীবগুলো আমরা দেখতে পাই খালি চোখে, সেই জীবগুলোই আমরা দেখতে পাচ্ছি যে কতটা বাকি এখনও পর্যন্ত। মোটামুটিভাবে যদি আমরা বলতে পারি যে 22%, মানে রবার্ট মেয়ের মত অনুসারে আর কি, হ্যাঁ, যে 22% বায়োডাইভার্সিটি এখনও পর্যন্ত আবিষ্কৃত হয়েছে। এখানে একটা ছোট চার্ট দেওয়া আছে, চার্টের মধ্যে বায়োডাইভার্সিটি যে কত ধরনের এবং তাদের যে সংখ্যাটা কতটা সেটা একটা তুলনামূলক হিসাব দেওয়া গেছে। আমরা ইনভার্টিব্রেট থেকে শুরু করি। ইনভার্টিব্রেটের মধ্যে আমরা দেখি যে ক্রাস্টেসিয়ান আছে, মানে কাঁকড়া, চিংড়ি, এই সমস্ত প্রাণীরা। মোলাস্ক আছে, মানে যারা শামুক জাতীয় প্রাণীরা। আদার অ্যানিমেলের একটা গ্রুপ রেখেছে, এবং বাকিটা রেখেছে ইনসেক্টদের জন্য। মানে ইনসেক্টদের পরিমাণটা ঠিক কতটা আমরা বুঝতে পারছি কি, প্রায় 70% এখানে কিন্তু ইনসেক্ট রয়েছে। মানে শুধুমাত্র ইনভার্টিব্রেট নয়, ভার্টিব্রেট মিলিয়ে আমি বলছি প্রায় 70% কিন্তু ইনসেক্ট রয়েছে। মানে 10টা অ্যানিমেল যদি আমি কাউন্ট করি তার মধ্যে 7টা হবে ইনসেক্ট, মানে পতঙ্গ। এই 10টা জীবের মধ্যে তাহলে 7টা বাবু পতঙ্গ, তাহলে ভাবা যাচ্ছে কতটা বড় এই পতঙ্গের গ্রুপ। ভার্টিব্রেট আসছি, যারা মেরুদণ্ডী, তাদের ক্ষেত্রে আমরা দেখব যে ফিশ প্রায় 50% কিন্তু নিয়েছে ফিশ, এবং বাকি ম্যামালস, অ্যাম্ফিবিয়া, রেপটাইলস রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই ফিশের পরেই মোটামুটি বার্ড রয়েছে, বার্ডের সংখ্যাটা রয়েছে। প্ল্যান্টসদের ক্ষেত্রে যদি আমরা চলে আসি দেখতে পাবো আমরা অ্যাঞ্জিওস্পার্ম, মানে গুপ্তবীজী, তাদের সংখ্যা। আর এই যে ফাঙ্গি আছে অর্থাৎ ছত্রাক, তাদের সংখ্যা মোটামুটি এক। আর বাকি কিছু মস রয়েছে, ফার্ন রয়েছে, লাইকেন রয়েছে, অ্যালগি মানে শৈবাল রয়েছে, তাদের পরিমাণগুলো কিন্তু অনেক কম। বেশিরভাগ বায়োডাইভার্সিটি কিন্তু নিরক্ষরেখার দুপারে রয়েছে, অর্থাৎ নিরক্ষরেখার দুপারের দেশগুলোতে রয়েছে। কারণ এখানকার উষ্ণ ও আর্দ্র যে জলবায়ু, সেই জলবায়ু জীব বৈচিত্র্যের জন্য মেন জীব বৈচিত্র্য সৃষ্টির জন্য দায়ী। এখন এই যে দেশগুলো, যেই দেশগুলোয় জীব বৈচিত্র্য অতিরিক্ত পরিমাণে পাওয়া যায় তাদেরকে বলা হয় মেগা ডাইভার্সিটি কান্ট্রি বা মেগা ডাইভার্সিটি দেশ। এরকম দেশ রয়েছে 17টা টোটাল বিশ্বে। আর আমাদের ভারত হচ্ছে এই ধরনের এক ধরনের মেগা ডাইভার্সিটি কান্ট্রি, অর্থাৎ এই 17টার মধ্যে ভারতও একটা মেগা ডাইভার্সিটি কান্ট্রি। টোটাল যে পৃথিবী, সেই পৃথিবীর যে স্থলভাগ, সেই স্থলভাগ কিন্তু ভারতে মাত্র রয়েছে টোটাল পৃথিবীর রেসপেক্টে 2.4% স্থলভাগ, পৃথিবীর রেসপেক্টে বলছি। কিন্তু সেই পৃথিবীর রেসপেক্টে স্পিসিস বায়োডাইভার্সিটি কিন্তু ভারতে রয়েছে প্রায় 8.1%। তাহলে পৃথিবীর 2.4% স্থলভাগ ভারতে রয়েছে, তাহলে তার স্পিসিস ডাইভার্সিটিটাও ওরকমই থাকা উচিত ছিল। কিন্তু দেখা যাচ্ছে 8.1% স্পিসিস ডাইভার্সিটি কিন্তু টোটাল পৃথিবীর যত বায়োডাইভার্সিটি রয়েছে তার মধ্যে 8.1% সেই বায়োডাইভার্সিটির জীবরা কিন্তু এই ভারতে রয়েছে। এবং মোটামুটিভাবে যদি আমরা দেখি
তাহলে এখানে উদ্ভিদ রয়েছে, মানে এখনো পর্যন্ত আবিষ্কার করা হয়েছে আর কি, সেটা হচ্ছে 45,000 মতো, আর প্রাণী 90,000-এর একটু বেশি। আর যদি আমরা দেখি যে 22% বায়োডাইভার্সিটি এখনো পর্যন্ত আবিষ্কার হয়েছে, এই যে আমরা যদি এই বিজ্ঞানী রবার্ট মায়ারের এই লটা মেনে নিই, এই রুলসটা মেনে নিই, তাহলে আমরা দেখব যে এখনো পর্যন্ত ভারতের যে বায়োডাইভার্সিটিগুলো আবিষ্কার হতে বাকি, তার পরিমাণ উদ্ভিদের ক্ষেত্রে প্রায় 1 লাখ স্পিসিস এখনও বাকি। আর এই 22% ল মেনে নিলে তাহলে প্রাণী মোটামুটি এখনও প্রায় 3 লাখ আবিষ্কার হতে বাকি। মাত্র 90,000-এর একটু বেশি আবিষ্কার হয়েছে। এই মেগাডাইভার্সিটি কান্ট্রি সম্পর্কে আমি পরে বেশ কিছু আলোচনা করব, মেগাডাইভার্সিটি কান্ট্রি, হটস্পট। তাহলে আমরা বুঝতে পারছি যে এই জীববৈচিত্র্য ঠিক কতটা বিশাল একটা ব্যাপার। নেক্সট লেসনে আমরা জীববৈচিত্র্যের বিভিন্ন লেভেল সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ প্রজাতি বৈচিত্র্য, জিন বৈচিত্র্য এবং ইকোসিস্টেম বৈচিত্র্য, এই সম্পর্কে আলোচনা করব। এবং ধীরে ধীরে আমরা আলফা, বিটা, গামা এই সমস্ত বৈচিত্র্য সম্পর্কেও আলোচনা করব। যদি আমাদের লেসন তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটিতে ক্লিক করো, যাতে নতুন লেসন আসা মাত্রই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। এবং অবশ্যই লেসনটি সবাইকে শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।